বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। কিন্তু এখনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে আমরা ছাত্রলীগ মুক্ত করি নাই। দল থেকে কোনো সুযোগ সুবিধা অথবা কোনো আর্থিক সহায়তা কি দেয় দল? নো, ব্যক্তিগতভাবে আমাদেরকে কোনো আর্থিক সহায়তা বা সুযোগ সুবিধা দেয়া হয় না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের রোলটা কি হতে যাচ্ছে? গত ১৮টা বছর আমরা শুধু রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম এই একটা সময়ের জন্য। দর্শক নাগরিক প্রতিদিনের সপ্তাহে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদিন আলম। আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আমরা দেখলাম যে গতকাল রাত থেকে প্রচার প্রচারণা শুরু হয়েছে। তো প্রচার প্রচারণায় ছাত্রদল কিভাবে বিএনপিকে সহযোগিতা করছে? আ ছাত্রদল অবশ্যই একটা ভাইটাল রোল প্লে করবে। বিকজ আপনি জানেন আমরা আমাদের বিএনপির যতগুলো অঙ্গ সংগঠন আছে, তাদের মধ্যে ছাত্রদল হচ্ছে সবচেয়ে ইয়াংদের সংগঠন। আ সো ইয়াং যারা তারা একটু বেশি দৌড়াবে, মাঠে-ঘাটে যাবে এবং তাদের মধ্যে উৎসাহ এবং উত্তেজনাটাও বেশি কাজ করবে। বিকজ ইউ নো দ্যাট আমরা যারা ছাত্রদল করছি, তারা লাস্ট 17 to 18 ইয়ার্স we didn't had any opportunities to apply our vote. সো আ আমরা ১ম বার সুযোগ পাচ্ছি আ ভোট দেয়ার জন্য জাতীয় সংসদ নির্বাচনে। সো এখানে ছাত্রদল অবশ্যই অনেক বেশি রোল প্লে করবে। ভোটারদের দ্বারে যাবে। আমাদের প্রার্থীদের ম্যানিফেস্টো গিয়ে বলবে। আমাদের পার্টির ম্যানিফেস্টো ভোটারদেরকে বলবে, বুঝাবে এবং ভোটারদের মন জয় করে ভোট আদায় করে নেয়ার চেষ্টা করবে। আর বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠন যেটা আছে বিএনপি বা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তারা আমাদের সিনিয়র সংগঠন। সো তারা এর আগেও অনেকগুলো নির্বাচন করেছে। তাদের এক্সপেরিয়েন্স আছে। তারা জানে নির্বাচনটা কিভাবে করতে হয়। আমরা জানিও না এবং এর আগে কখনো এক্সপেরিয়েন্সও করিনি। ছোটবেলায় আমরা দেখেছি। বাট নিজেরা একেবারে মাঠে গিয়ে নির্বাচন করা, ভোটারদের কাছে যাওয়া, তাদের কাছে ভোট চাওয়া, এই অভিজ্ঞতাটা আমাদের অনেকেরই জন্যই ১ম বার হবে। সো উই আর ভেরি এক্সাইটেড এবং ছাত্রদল আ প্রত্যেকটা ইউনিটের কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন ইউনিট যারা আছে কলেজ, জেলা, মহানগর সবাই প্রত্যেকটা নেতা এবং কর্মী মানে আমি অলরেডি তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি। তারা সেই উৎসাহ এবং উদ্দীপনাটা কাজে লাগিয়ে মাঠে কাজ করবে এবং আমি বিশ্বাস করি ভোটারদের মন জয় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদেরকে বিজয়ী করতে ছাত্রদল মুখ্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ছাত্রদের সবচেয়ে বড় আ যে রাজনৈতিক অসুবিধা যেটা সেটা কি বেকারত্ব? আ বেকারত্ব প্রবলেমটা অ্যাকচুয়ালি রাষ্ট্রের। হ্যাঁ? কর্মসংস্থান সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্র। ছাত্র দ ছাত্রদল বা ছাত্র রাজনীতি যারা করে তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রকে বাধ্য করা, কর্মসংস্থান সৃষ্টি করা। বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান বাড়িয়ে এবং প্রাইভেট, পাবলিক সেক্টর যেগুলো আছে সেখানে যেন আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। সেটা করতে সরকারকে বাধ্য করাই হচ্ছে ছাত্রদল বা ছাত্র রাজনীতি যারা করে তাদের প্রধান কাজ। যারা ছাত্র রাজনীতি করে তাদের আয়ের উৎস কি? তারা কিভাবে আয় উপার্জন করে? যারা ছাত্র রাজনীতি করে তাদের ঐরকম ফিক্সড কোনো আয়ের উৎস নাই। অনেকে আছে টিউশনি করে, অনেকে আছে পার্ট টাইম জব করে। আ আবার অনেকে আছে বাবা-মার কাছ থেকে টাকা নিয়ে চলে। আমরা সাধারণত টিউশনি পার্ট টাইম জব দিয়ে কি হয়? বা রাজনীতি হয়? রাজনীতিতে সময় দেওয়া লাগে। রাজনীতিতে সময় পার্ট টাইম বা টিউশনি করলে তো আর বেশি সময় লাগে না। ডেইলি আপনার হয়তো ২ ঘন্টা বা ৩ ঘন্টা সময় লাগে। আর বাকি সময়টা পড়াশোনা এবং রাজনীতি এটা মিক্সড করেই করতে হয় এবং আমাদের সংগঠন, আমাদের যে সংগঠনের আদর্শিক আ দল থেকে কোনো সুযোগ সুবিধা অথবা কোনো আর্থিক সহায়তা কি দেয় দল? নো, ব্যক্তিগতভাবে আমাদেরকে কোনো আর্থিক সহায়তা বা সুযোগ সুবিধা দেওয়া হয় না। বাট সাংগঠনিক কোনো কাজে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই পার্টি থেকে আমাদেরকে আর্থিক সহায়তা দেয়া হয়। পড়াশোনার পাশাপাশি রাজনীতি এটির ভারসাম্য আ কিভাবে সম্ভব? মানে ভারসাম্য রাখা কিভাবে সম্ভব? আপনারা পড়াশোনা করছেন, পাশাপাশি রাজনীতি করছেন। পলিটিক্স ইস অলসো এ পার্ট অফ স্টাডিজ। পলিটিক্স করলে বা করে অনেক কিছুই শিখা যায়। যেটা আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে বা পাঠ্য বইয়ের মধ্য থেকে আমরা যেগুলো শিখি, পলিটিক্স করে আমরা বাস্তবিকভাবে আমরা আরো অনেক বেশি কিছু শিখতে পারছি। পলিটিক্স করে আমাদের ভেতরে যেই আ আদর্শটা বোপন হচ্ছে, সেটা অনেক বড় একটা ব্যাপার। পড়াশোনা তো অবশ্যই করছি। পাশাপাশি পলিটিক্স করে দেশপ্রেম এবং আমাদের আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, কোটা বিরোধী লড়াই সংগ্রাম এগুলো আমরা পলিটিক্স করেছি বলেই আমরা এগুলাতে আগ্রহী হয়েছিলাম। বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আমরা পড়াশোনার পাশাপাশি এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে আমরা ব্যাপক একটা বিশাল ভূমিকা আমরা পালন করেছি। আচ্ছা, মাহমুদুল হাসান ভাই, আমরা দেখি যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলি আছে,
সেগুলো অনেক হাইলাইটেড। আমরা দেখি যে সেখানে যারা রাজনীতি করে তারা বিভিন্ন পদে তাদেরকে বসানো হয়। ছাত্র রাজনীতির কথাই বলছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা রাজনীতি করে, হয়তোবা এখন অনেকেই করে। আমরা দেখছি যে কোটা সংস্কার আন্দোলনের পর অনেকেই রাজনীতি নিয়ে একটু জানতে চায়, একটু বুঝতে চায়। তো তাদেরকে আপনারা কিরকম সুযোগ সুবিধা দেন? তাদেরকে আপনারা কিভাবে নেন? আপনি জানেন ১৯৯২ সালে সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট চালু হয়। সেটা তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আ তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যাক্ট চালু করেন। তারই ধারাবাহিকতায় ওই বছরেই নর্থ সাউথ ইউনিভার্সিটি যাত্রা শুরু করে। সো ক্রমান্বয়ে আস্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অগ্রযাত্রা শুরু হয়। সেটা আমি বলব ২০০০ সালের পর থেকে। সো ওইভাবে যদি আমি হিসাব করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রযাত্রা খুব বেশিদিন হয়নি। তারপর থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলা ২০১০ এর পর থেকে এখানে হিউজ লেভেলে একটা স্টুডেন্টস ভর্তি হওয়া শুরু করলো। সো তারপর থেকে আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা বের হয়ে যেটা করে তারা প্রাইভেট যে সেক্টরটা আছে কর্মক্ষেত্রে সেখানে তারা লিড দিতে শুরু করে এবং আস্তে এখন আপনি যদি সারা বাংলাদেশে প্রাইভেট ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, আপনি দেখবেন সব জায়গায় প্রতিটা প্রতিষ্ঠান বা মেক্সিমাম প্রতিষ্ঠানে লিডিং পর্যায়ে আছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসা ছেলেমেয়েরা। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এতদিন কর্মসংস্থানের ক্ষেত্রে পাবলিক জবগুলা এবং পলিটিক্সেও তারা অনেক বেশি অগ্রাধিকার পেয়ে আসছে। বাট আমাদের ওই সুযোগটা আসলে ছিল না। প্রুভ করারও সুযোগটা ছিল না। আমরা আপনি নিশ্চয়ই দেখেছেন কোটা সংস্কার আন্দোলন এইবার যেটা হইলো তার আগে ২০১৮ তে একবার হইলো এবং এর আগে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর শেখ হাসিনা কর্তৃক যখন ভ্যাট বসানো হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের উপর, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা রাজপথে নেমে এসেছিল এবং আন্দোলন সংগ্রাম করেছিল এবং তাদের দাবি দাওয়া আদায় করে তারপর রাজপথ থেকে সরে গিয়েছিল। তারপরে আমরা মাঝখানে দেখেছি নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। সেখানেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের অংশগ্রহণের মাধ্যমেই ওই আন্দোলনটাও ব্যাপকভাবে স্প্রেড আপ করেছিল অল ওভার দ্য কান্ট্রি। তারপরে কোটা আন্দোলন ১৮ তে ব্যাপক অংশগ্রহণ ছিল এবং সর্বশেষ ২০২৪ এর যে আন্দোলনটা হইল, সেটা আপনি জানেন। আন্দোলন অলমোস্ট স্তিমিত হয়ে গিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের সবগুলা পাবলিক বিশ্ববিদ্যালয় হলসহ বন্ধ করে দেওয়া হয়েছিল। ছাত্রছাত্রীরা বিদায় নিয়ে গিয়েছিল। তার পরের দিনে ১৮ জুলাই আমরা যেটাকে বলছি বেসরকারি বিশ্ববিদ্যালয় ডে, ওই দিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টরা রাজপথে নেমে আসে এবং আন্দোলনটাকে আবার ইউটার্ন করে নিয়ে আসে এবং ওই দিন থেকেই আন্দোলন মূলত সফলতার মুখ দেখতে থাকে। সো এখানে আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে কোনোভাবেই পিছিয়ে রাখতে পারবেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ওই দিন রাস্তায় নেমে না আসলে আল্লাহ না করুক হয়তো এখনো শেখ হাসিনা ফ্যাসিস্ট কোটা আন্দোলন সফল হতো না। মাহমুদুল হাসান ভাই, আপনি বলেছেন যে আপনারা ফ্যাসিস্ট থাকাকালীন সময়ে আপনারা বুক ফুলিয়ে রাজনীতি করেছেন। আ আমরা দেখেছি আপনারা করেছেন। কিন্তু হল ছাত্র সংসদ যেগুলি নির্বাচন হলো ডাকসু, চাকসু, রাকসু, যোগসু, প্রত্যেকটাতে আমরা দেখলাম যে শিবির সমর্থিত বিশাল প্যানেলের জয় হলো। তাহলে সেখানে আপনারা জয়লাভ করতে পারলেন না কেন? তারা তো গুপ্ত ছিল। হ্যাঁ, হ্যাঁ। তারা গুপ্ত থাকার পরেও কিন্তু তারা জয়ী হয়েছে। গুপ্ত ছিল, তারা ক্যাম্পাসে ছিল, ছাত্রলীগের পরিচয় ছিল, রাইট? তারা প্রত্যেকটা যারা নির্বাচিত হয়েছে তারা ক্যাম্পাসে ছিল, হলে ছিল। হলের যারা সাধারণ ছাত্রছাত্রী ছিল তাদের পরিচিত ছিল, তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ ছিল বা ছোট ভাই বড় ভাই একটা সম্পর্ক ছিল যেটা আমাদের সবার মধ্যে আছে। কিন্তু ছাত্রদলের নেতারা ভাই নিজের পরিচয় গোপন করে ক্যাম্পাসে যায় নাই। সবাই যারা রাজনীতি করেছে তাদের সবাই ছাত্রলীগ চিনত। যে কারণে তারা ক্যাম্পাসে মুভমেন্ট করতে পারে। হলে থাকা তো বহু দূরের কথা। কিন্তু ছাত্র শিবির তো ছাত্রলীগের রাজনীতি করে তারা ক্যাম্পাসে থেকে গিয়েছিল, হলগুলোতে থেকে গিয়েছিল। সাধারণ ছাত্রছাত্রীরা তাদেরকে চিনত। ব্যক্তিগতভাবে চিনত, রাজনৈতিকভাবে চিনত। ছাত্রলীগ যখন চলে গেল তারা তখন তাদের আসল পরিচয়ে ফিরে আসলো, তারা ছাত্র শিবির করে। আপনি প্রতিটা এখন পর্যন্ত যে কয়টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ইলেকশন হয়েছে, যে যারা নির্বাচিত হয়েছে, আপনি একটা মানুষকে বের করতে পারবেন না। একজন ছাত্র প্রতিনিধিকে বের করতে পারবেন না যে অতীতে ছাত্রলীগ করে নাই। সো তারা ছাত্রলীগের যেই ব্র্যান্ড যেটা আছে সেটা তো ইউজ করেছে। এখানে যারা ছাত্রলীগ আগে করেছে বিশ্ববিদ্যালয়গুলাতে যারা ছাত্রলীগ করত তারা তো সবাই চলে যায় নাই। শুধুমাত্র সুপার ফাইভ বা যাদেরকে আমরা চিনি তারা চলে যেতে বাধ্য হয়েছে। ছাত্রলীগ যারা করত তারাও তো শিবিরকে ভোট দিয়েছে। তাহলে কি এখন আমরা বলতে পারি যে ছাত্রলীগের যে প্রভাব ওটা এখনো প্রত্যেকটা হ্যাঁ, ক্যাম্পাসে শিবির সচল আছে? আছে। সাদিক কায়েম এক্স ছাত্রলীগ নেতা, ফরহাদ এক্স ছাত্রলীগ নেতা। শুধু তাই নয়, যারা আছে সবাই এক্স ছাত্রলীগ নেতা। সো তাদের প্রভাবটা আছেই। আমরা বাংলাদেশকে হাসিনার প্রভাব মুক্ত করতে পেরেছি। বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি। কিন্তু এখনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে আমরা ছাত্রলীগ মুক্ত করি নাই।
এখনো পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ দাপিয়ে বেড়াচ্ছে। ইভেন ছাত্র সংসদগুলোতে ছাত্রলীগের সাবেক নেতারাই নেতৃত্ব দিচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের একটা বিষয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে আমরা ক্ষমতায় আসলে বেকারত্বের হার অনেকটা কমে আসবে। এটা কিভাবে কমাবেন আপনারা? আমাদের টার্গেট হচ্ছে প্রতি বছর ৫০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করা। সেটা কিভাবে? আমরা বিভিন্ন আ বিশ্ববিদ্যালয়গুলাতে আ যারা হচ্ছে আপনার অনলাইন এক্সপার্ট বা যারা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এক্সপার্ট, তাদের জন্য আলাদা কিছু প্রতিষ্ঠান থাকবে। যারা এখন ঘরে বসে কাজ করে, তাদের জন্য অফিস করে দেওয়া হবে এবং যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আ এক্সপার্ট, তাদেরকে আমরা আরো বেশি প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে যখন বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন দক্ষতা বা স্কিলফুল জবের জন্য রিকোয়ারমেন্ট আসে, সেই রিকোয়ারমেন্টগুলো আমরা আরো বেশি বাড়াবো। শুধু তাই নয়, এর পাশাপাশি আমরা স্কুলগুলোতে বাধ্যতামূলকভাবে আমাদের চেয়ারম্যান যেটা বলেছেন, বাংলা এবং ইংলিশ কম্পালসরির পাশাপাশি আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। ফ্রেঞ্চ, চাইনিজ, জাপানিজ, মান্দারিন, আরাবিক। এইগুলা শেখার পর যেটা হবে, আমরা এখন যেটা দেশের বাইরে যেতে গিয়ে আমাদের ভাষাগত একটা প্রবলেম ফেস করতে হয় আমাদেরকে, তখন আমাদেরকে এই প্রবলেমটা ফেস করতে হবে না। ইজিলি যারা দেশের বাইরে যেতে চায়, তারা ইজিলি আরেকটা 3rd ল্যাঙ্গুয়েজ যদি তার জানা থাকে, ফর এক্সাম্পল জাপানে যদি কেউ যেতে চায়, তাকে হি মাস্ট হ্যাভ টু নো দ্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ। সো আমরা এটা স্কুল থেকেই তাকে আয়ত্ত করতে শেখাবো। এটা তার জন্য একটা সাবজেক্ট থাকবে। সে ৫-৬ টা বিদেশি ভাষার মধ্যে যেকোনো একটা ভাষা সে শিখবে। সেই ভাষাটার উপর সে যখন পারদর্শী হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি সে ওই দেশে গিয়ে তার নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে হবে। পাশাপাশি আমরা কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিব। কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিলে যেটা হবে, স্কিলফুল আ ছেলেমেয়ে বের হয়ে আসবে প্রচুর। তো তাদের থেকে আমরা খুব ইজিলি দেশের বাইরে যে সমস্ত স্কিলফুল জবগুলোর রিকোয়ারমেন্ট থাকে, সেখানে আমরা তাদেরকে পাঠাতে পারবো এবং তাদের যে বেকারত্ব সেটা ঘুচবে। পাশাপাশি আমরা ব্যাপকভাবে প্রাইভেটাইজেশনটাকে আমরা কন্ট্রোল এবং একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসবো। যাতে করে প্রাইভেট সেক্টরে অনেক বেশি বেকারত্ব বা আমাদের যে কর্মসংস্থান সেটা সৃষ্টি হয় এবং বেকারদের কাজের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। ধন্যবাদ আপনাকে। আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের রোলটা কি হতে যাচ্ছে? ছাত্রদলের রোলটা কি হতে যাচ্ছে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অলরেডি বিভিন্ন জেলা এবং কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদেরকে এনে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে আমরা আমাদের পার্টির যে ম্যানিফেস্টো আছে, আমাদের ৮ টা এরিয়াজ আছে। এই ৮ টা এরিয়াজের উপর আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই প্রশিক্ষণগুলো গ্রহণ করে আমরা তৃণমূল পর্যন্ত এই প্রশিক্ষণগুলো আমরা পুনরায় আবার তাদেরকে দিয়েছি। আমরা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যারা আছি সবাই আলাদাভাবে আসন ভিত্তিক আমাদেরকে আ দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। আমরা আজকে থেকেই আমরা নিজ যে আসন, সেই আসনগুলোতে চলে যে সবাই অলমোস্ট চলে গিয়েছে এবং সেখানে দায়িত্ব পালন করছে এবং ভোটারদেরকে আমরা যেটা আমি ১ম এই বলেছি, "This is the first time we are going to the voters for আম আম ইলেকশন ক্যাম্পেইনিং।" সো এটা আমাদের ভিতরে আলাদা একটা মানে আনন্দ, উচ্ছ্বাস কাজ করছে। এটা আমি আসলে আপনাকে কোনোভাবেই বোঝাতে পারব না আমার ভিতরের আনন্দটা। বিকজ গত ১৮ টা বছর আমরা শুধু রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম এই একটা সময়ের জন্য। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য। যে ইলেকশনটাতে সবাই ভোট দিতে পারবে, আমরা অংশগ্রহণ করতে পারবো, সাধারণ মানুষ, আপামর মানুষ পার্টিসিপেট করতে পারবে এবং একটা সুষ্ঠু সুন্দর ইলেকশন আমরা এই দেশের মানুষকে উপহার দিতে পারবো। সেটার জন্য আমরা গত ১৭-১৮ বছর শুধু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪,৭৮৩ জন মানুষ খুনের এবং গুমের শিকার হয়েছে। তরুণ ভোট কম, এটাই আমরা এখন পেয়েছি। সুতরাং আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা যারাই আছি সবাই ভোটারদের কাছে যাবো, দাঁড়ে ঘুরবো। তাদেরকে বুঝিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করে আমাদের প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং আগামী ১২ তারিখ আমরা আশা করছি বিপুল ভোটের ব্যবধানে বিএনপির ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশে সরকার গঠন করবে এবং বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।